ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি20 ইস্পাত। সাথে আছি আমি তাসনিফা তন্নি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও 4 জন নিহত হওয়ার ঘটনায় আবারও কারফিউয়ের সময় বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলাটিতে কারফিউ চলমান থাকবে। অভিযোগ আছে গোপালগঞ্জকে ফ্যাসিস্টরা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। তাই জেলাটিতে আবারও কর্মসূচি করার ইচ্ছা প্রকাশ করেছেন সিপি। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বলেছেন, জীবিত থাকলে তারা জেলাটি প্রতিটি গ্রামে কর্মসূচি করবে। এ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলছে, রাজনৈতিক দলগুলোর উচিত অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করা, অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তি সুযোগ পাবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, গণঅভ্যুত্থান ডেমোক্রেসির জন্য সংগঠিত হলেও তাদের দৃষ্টিতে এখন মবক্রেসির রাজত্ব চলছে। পাল্টা প্রতিক্রিয়ায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সুশীলতার মোড়কে কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইলে তা জনগণ শক্ত হাতে প্রতিহত করবে। দলটির মতে, ভারতের সেবা দাসরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে। গোপালগঞ্জের ঘটনা কি সেই বার্তাই দিচ্ছে? এই আলোচনায় আজ রাজগঞ্জ স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আমরা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আসলে যে ঘটনা আমরা দেখলাম, পুরো উত্তেজনা দেখেছি আমরা গোপালগঞ্জে, এবং যদিও আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারা আসলে দায়িত্বরত ছিলেন রাষ্ট্রীয় নিরাপত্তার জায়গাটিতে, তাদের কাছে ধরনের কোনো হয়তো সংবাদ ছিল না, আর থাকলেও এত বড় ঘটনা ঘটে যাবে সেটি হয়তো তারা বুঝতে পারেননি। তার মানে আসলে এই যে গোপালগঞ্জের যে ঘটনা, সেটি আমাদেরকে কিসের বার্তা দিল? ক্ষমতা থেকে তো আসলে আওয়ামী লীগকে আমরা উৎখাত করতে পেরেছি, নিষিদ্ধ ঘোষণা করতে পেরেছি, কিন্তু নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন ঠিক কিভাবে আসলে সন্ত্রাসী সংগঠন হয়ে ফেরত আসতে পারে, সেটিও কি আমাদের জন্য একটি নতুন বার্তা কিনা? ধন্যবাদ। আমার রবিউল ভাই আর আয়াতুল্লাহ বেহেস্তি দুজনের প্রতি শুভেচ্ছা থাকলো, আর আপনাকে অভিনন্দন যে আজকে একটা আমাদের জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে আলোচনা করার সুযোগ দিয়েছে। এইখানে দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে তদন্ত কমিটি গঠন করেছে, সেটা 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আমি তো এটা কোনো বুঝতেছি না সরকার কী চায়। এই ধরনের একটা ঘটনা, এটা আমি তো মনে করি এটা 3 দিনের মধ্যে এটা রিপোর্ট পাওয়া উচিত। তাদের কাছে কি এগুলো গুরুত্বহীন হয়ে গেছে? আর কোনো একটা কিছু হলে তাদের বার্তা ছিল না। ভাই, এইসব কথাবার্তা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনারা প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে আমরা তো বিভ্রান্ত হচ্ছি। সংস্কার নিয়ে এই কয়েক মাস ধরে যে আলোচনা করে, শেষ পর্যন্ত এখন যিনি সংস্কারের ভাইস চেয়ারম্যান হয়েছে তিনি আশাহত না। তিনি বলছেন যে আসলে সংস্কার কতটুকু হবে আমি তো সন্দেহান, আমরা বোধহয় খুব এগোতে পারিনি। তো আপনারা যেখানে হাত দিচ্ছেন সেখানে আপনারা জাতিকে এইসব কী বার্তা দিচ্ছেন? আপনি বললেন না বার্তা, আমি তো মনে করি যে এইসব বার্তা না দিয়ে ওনারা তো আমাদেরকে কি বলে এটা দুঃসংবাদগুলো দিচ্ছেন। তাদের কোনো শক্ত সামর্থ্য আছে এই সরকারের, সেটা তো মনে হচ্ছে না। আওয়ামী লীগ যে আসলে এখনো সশস্ত্র বাহিনী, না, আপনি গোপালগঞ্জে এই ধরনের কর্মকাণ্ড হবে এটা কে না জানে? অতীতেও তো আমরা দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন ধরে বেশ না আপনি দেখেন, অতীতটা ঘেটে দেখেন, সব সময় এখানে একটা হট পজিশনে থাকে এবং বহু ঘটনা এখানে হয়েছে। এবং সেখানে সব সময় তারা বলেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ ছাড়া গোপালগঞ্জে আর কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, এমনকি বিরোধী দলও থাকতে। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের কোনো এলাকা কিনা? না, তারা তো সেটাই মনে করছে, একটা বিচ্ছিন্ন দ্বীপ তৈরি করেছিল তারা। তা আজকে এনসিপি রাজনৈতিক কিছু কর্মসূচি করছে, আমরা সেটা ওয়েলকাম করেছি। তারা নতুন রাজনৈতিক দল পদযাত্রা করে জনগণের কাছে তাদের বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো সেটা তো ঘুরে 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 সব জায়গায় করতেছে, কোনো এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তো দেখি নাই। তাহলে গোপালগঞ্জে যখন গেছে, প্রশাসনের উচিত ছিল যে আগে থেকে সেখানে একটা ব্যবস্থা নেওয়া।
সেই মেজারমেন্ট তো তারা নেয় নাই। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষত পুলিশ সদস্যরা সেরকম কোনো একটি ভূমিকা আমরা দেখি নাই। আজকে আমি যদি বলি সেখানে সেনাবাহিনীর সদস্যরা যে ভূমিকা পালন করেছে এবং তাদের উপস্থিতি যদি না থাকতো, আমার এনসিপির তরুণ বন্ধুরা তারা যে ওখান থেকে বের হতে পেরেছে, এটাই তো আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। অনেক অঘটন ঘটে যেতে পারত। এটা সেনাবাহিনীর কারণে সেই ধরনের দুর্ঘটনার মধ্যে তারা পড়ে নেই। এখন কথা হচ্ছে সরকার ফলো আপ হিসেবে কী করছে? কারফিউটা কি সমাধান হবে? হ্যাঁ, এবং কারফিউ আরো বাড়ানো হয়েছে। হ্যাঁ, সেগুলো তো মানুষকে আপনি ভয়ভীতির মধ্যে রাখতেছেন। আপনি তো ওখানে যদি কিছু জনগণ এখনও বিভ্রান্ত অবস্থায় থাকে, বা যারা এই সমস্ত ঘটনার উস্কানিদাতা, বা যাদেরকে আপনারা নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগ আওয়ামী লীগ বলছেন নিষিদ্ধ সংগঠনের লোকজন, তো তাদেরকে আপনারা অর্গানাইজ করতে দিলেন কিভাবে? তার আগে তো পুলিশের একটা গাড়ি পোড়ানো হয়েছে সকালবেলা, তাহলে এটা একটা বার্তা না? সেটা বিকাল পর্যন্ত আসলে কেন তাহলে আপনি তো কিছুই করেন নাই সেখানে। আমার তো মনে হয় সরকার কোনো মহল ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটার সুযোগ দেওয়া হচ্ছে। নানান আলোচনা আছে তার মানে গোপালগঞ্জের এই ঘটনাকে ঘিরে। শেখ রবিউল আলম যাদের তৎপরতা সরকার ইতিমধ্যে নিষিদ্ধ করেছে, যে আলোচনা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীও বলছিলেন, তাহলে তো প্রশ্ন উঠতেই পারে নিষেধাজ্ঞার তাহলে বাস্তব প্রয়োগটা আমরা কোথায় দেখলাম? আদৌ কি নিষেধাজ্ঞাটা কি আমরা বাস্তব হতে দেখেছি, নাকি আসলে প্রশাসন শুধু দেখেই যাবে, বা আমরা আসলে শুধু একটা নিষেধাজ্ঞা দিয়ে দিব, এরপরে আসলে আমাদের আর কোনো কাজ নেই? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ-আলোচক এবং যারা এই মুহূর্তে ডিবিসির সাথে যুক্ত আছেন। সরকার নিষিদ্ধ করেছে, কিন্তু নিষিদ্ধ করাটাকে বাস্তবায়ন করবার জন্য যে ইনিশিয়েটিভগুলি নেওয়ার দরকার ছিল সেখানে তো অমনোযোগী। সেখানে তো তাদের খুব বেশি তৎপরতা আছে বিদায় সরকারে আমাদের কাছে মনে হচ্ছে না। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এটা তো একটা চ্যালেঞ্জ রাষ্ট্রের জন্য, তাই তো? আপনি ফ্যাসিবাদী শক্তি এখনো পর্যন্ত আঞ্চলিকভাবে প্রচণ্ড শক্তিশালী এবং তারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে জানে। গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল, সেটি এই জুলাই অভ্যুত্থানের 10 মাস পরে এসে তারা তাদের শক্তি নতুন করে আবার দেখানোর প্রচেষ্টা করে। আমি বাক্যটা শেষ করলে আপনি বললে ভালো হতো। যে এই যে চ্যালেঞ্জটা তারা দিতে জানে এবং ধরেন সেটা তো প্রমাণিত হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে একটা ফ্যাসিবাদী শক্তির পতন হলো, আমরা জাতিগতভাবে ঐক্যবদ্ধ হলাম এবং এই ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিকভাবে নিষিদ্ধ হলো, তাদের সংগঠনগুলি নিষিদ্ধ করা হলো ট্রায়ালের আগ পর্যন্ত। সেটি প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো রয়েছে সরকারের, রাষ্ট্রের। রাষ্ট্র সেখানে মনোযোগী থাকছে না। এখন এই যে কেন মনোযোগী থাকছে না, তার কারণ হচ্ছে গত 10 মাস অতিবাহিত হয়েছে, আপনি পর্যাপ্ত পরিমাণে গ্রেপ্তার করেননি। এই ফ্যাসিবাদী শক্তির যারা দোসর ছিল, পতিত ফ্যাসিবাদী শক্তির, তাদেরকে চিহ্নিত করেন নাই, অঞ্চলভিত্তিক গ্রেপ্তার করেন নাই, কেন্দ্রীয়ভাবে গ্রেপ্তার করেন নাই। যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন অথবা যাদের বিরুদ্ধে এজাহার হয়েছে সেটা তদন্ত করে এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করবার জন্য বিচারিক প্রক্রিয়াটা অগ্রসর পর্যাপ্তভাবে করতে পারেননি। তো এই কারণে ফ্যাসিবাদী শক্তি মনে করছে 10 মাস হয়ে যাওয়ার পরও যে যেভাবে সরকার তাদেরকে আপনার দমন পীড়ন অথবা নিয়ন্ত্রণ করার জন্য যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে সেটা তারা চ্যালেঞ্জ জানাতে সক্ষম, এবং এই চ্যালেঞ্জ জানিয়ে তারা রাজনীতিতে আবার ফিরতে সক্ষম, এরকম সাংগঠনিক শক্তি এবং তৎপরতা তাদের আছে। কিন্তু এই চ্যালেঞ্জটা শেখ রবিউল আলম শুধুই কি আসলে সরকারকে, নাকি যারা এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে পুরো বাংলাদেশ প্রত্যেকেই আসলে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল তারা আসলে চাইলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে? না, অন্যান্য ফ্যাসিবাদী বিরোধী শক্তি যারা আন্দোলন করেছে, অন্যান্য রাজনৈতিক দল, তারা তো ঐক্যবদ্ধ। এখন রাজনৈতিক দল তো এটাকে আপনি মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাখে না, এটা রাখে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন রাজনৈতিক দলগুলি সরকারকে সহযোগিতা করছে। যে কোনো ফ্যাসিবাদী শক্তির রাষ্ট্রে যদি কোনো নাশকতা অথবা ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে, সে জায়গায় তো রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ আছে এবং পারস্পরিকভাবে আমার মনে হয় এখনও পর্যন্ত একটা সমন্বয় আছে। সে জায়গাতে আমি খুব বেশি আপনার স্খলন দেখছি না। আমি স্খলনটা যেখানে দেখছি সেখানে হচ্ছে যে ফ্যাসিবাদী শক্তির যে বিচার হওয়া দরকার ছিল, যেভাবে গ্রেপ্তার হওয়া দরকার ছিল যারা অপকর্মের সাথে যুক্ত, গত 10 মাসে সরকার সেটা করতে পারেনি। সরকার সংস্কার এবং ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অনেক অভাব রয়েছে, করণীয় নির্ধারণে অভাব রয়েছে, এবং যেখানে দৃঢ় হতে হবে
জিরো টলারেন্স দেখাতে হবে, সেই জায়গায় সরকারের খুব বেশি মনোযোগ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না এখনো পর্যন্ত। আপনি দাদা ঠিকই বলছিলেন, 15 দিনের আপনি দিয়েছেন একটা তদন্ত কমিটি হবে। একটা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চিহ্নিত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করবার জন্য 15 দিন পর্যন্ত সময় লেগে যাবে একটা জেলাতে। তাহলে দেশব্যাপী যদি ফ্যাসিবাদী শক্তি আবার নতুন করে আপনার সংঘবদ্ধ হয়ে অথবা ধরেন অন্য কোনো দেশের বাইরের শক্তির উস্কানিতে আশান্বিত হয়ে যদি তারা আবার প্রতিরোধ করতে শুরু করে, তাহলে এই সরকারের অবস্থাটা কি হবে এবং জাতির অবস্থাটা কি হবে, সেটি নিয়েও এক ধরনের বড় শঙ্কা আছে। তার মানে আসলে রাজনীতিতেও এই গোপালগঞ্জের ঘটনা নানান রকম বার্তা দিচ্ছে কিনা। আমি আয়াতুল্লাহ বেস্তি আপনার কাছে আসি। 1 জুলাই থেকে ঠিক আরেকটি জুলাইতে আমরা দাঁড়িয়ে আছি এবং সেই সময়টিতে আসলে আমাদের যখন নতুন বাংলাদেশ দেখবার কথা ছিল, ঠিক সেই সময়টাতেই আমরা গোপালগঞ্জের এই ঘটনা দেখছি। আজকের এই দিনটিতে যদি আমি গত বছরের 17 জুলাইয়ের কথা বলি, সেই দিন কিন্তু আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররা মাঠে নেমে এসেছিলেন এবং তারা একসাথে সব আন্দোলন করছিলেন। গোপালগঞ্জের আসলে যে ঘটনা আমরা দেখলাম, কিংবা আওয়ামী ফ্যাসিস্টরা যে এখনো আসলে সশস্ত্র বাহিনী রূপে শক্তি দেখাতে পারছে, সেই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ বিজ্ঞ দর্শক এবং ডিবিসি পরিবারকে। মূলত যেহেতু বলা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের দল হচ্ছে এনসিপি, তো সেই জায়গা থেকে আমরা এনসিপিতে যুক্ত থাকি বা না থাকি, এনসিপির উপর কোনো ধরনের অ্যাটাক আসা মানে হচ্ছে পুরো জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে বা যারা স্টেক হোল্ডার ছিল, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, প্রত্যেকটা ব্যক্তির উপর এই বিষয়টি একটি বিষাদাগারের মতো অবস্থা সৃষ্টি করে। মূলত গোপালগঞ্জের কালকের ইস্যুটা সম্পূর্ণভাবে আমার কাছে একটা পজিশন থেকে একেবারেই নির্বুদ্ধিতার পরিচয় আমি বলতে পারবো, বা অন্য জায়গা থেকে একই সাথে বলতে পারবো যে আমাদের গভর্নমেন্টের এখানে একটা ফলের কারণ আছে। যেমন আপনি সকালে আমি যাচ্ছি এই ঘোষণা দিয়ে, আমি জুলাই পদযাত্রার কথা আমি বলছি, অন্যদিকে আমি বলছি মার্চ টু গোপালগঞ্জ। এই দুটো ন্যারেটিভের মধ্যে একটা ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমি গোপালগঞ্জে মার্চ করে আমি কি করতে যাচ্ছি, এখানে কি আপনি মনে করছেন এনসিপিও আসলে অনেকটাই সমালোচনার মুখে পড়ছে এই শব্দটির জন্য? সেটা কি আসলে একজন উস্কানি বলে মনে করেন আপনারা? না, উস্কানি সেই অর্থে আমি দুটো ন্যারেটিভের মধ্যে আসলে পার্থক্য দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি। মূলত দেখেন, আমি যদি জুলাই পদযাত্রা নিয়ে যাই বা যেভাবে যাই, গোপালগঞ্জে গেলে একটা ঘটনা ঘটবে সেটা আমি জানি আগে থেকেই। তো সেই ক্ষেত্রে আমি সকালে আমি বলছি গোপালগঞ্জে যাব, এবং একই সাথে আমি যখন এই ঘোষণা যখন দিয়ে যাচ্ছি, তখন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার সাথে স্ট্যান্ড বাই থাকবে, তাদের অবস্থানটা কি হবে, এই বিষয়গুলো জানার পরও কিভাবে এই ফাঁকফোকর গলিয়ে ঢুকে তাদের উপর অ্যাটাকটা করলো, সেটা অনেক বড় কিন্তু প্রশ্নের সম্মুখীন রাখে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমার মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান সব জায়গায় দিল, ওই মুহূর্তে কি গোপালগঞ্জের জন্য সেটি পারফেক্ট ছিল কিনা? যদি এখানে হাসনাত আব্দুল্লাহকে স্পষ্টভাবে এখানে গ্লোরিফাই করা হচ্ছে বা তাকে হিরোইজম দেখানো হচ্ছে, সেটি এক জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে বলতে পারেন, কিন্তু পলিটিক্যাল মুভে কিন্তু গেলে কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ অন্যরকম একটি সিচুয়েশন ক্রিয়েট করে। তো সেই জায়গা থেকে এটা আমার কাছে মনে হয় যে অবিবেচকের একটা পরিচয় হয়েছে। আর সর্বোচ্চ পর্যায়ে যেখান থেকে সেনাবাহিনীর অবস্থান থেকে তারা সমর্থন দিচ্ছিল, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সেখানে কি ছিল, তাদেরকে উদ্ধার করতে হলো এপিসির মাধ্যমে, কিন্তু পুরোটা সময় আমি ঘোষণা দিয়ে যাচ্ছি সেখানে, তো ওই অবস্থানে আমাদের পুলিশি বাহিনী বা আমাদের যে প্রশাসনিক অবস্থা থেকে যেটা ছিল, তারা এই ধরনের কর্তৃত্বকর্ম ডিসিশনের মাধ্যমে যে কাজটি করলো, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন বক্তব্য দিচ্ছে যে 3 দিন 4 দিন সময় লাগবে এতদিন পরে। তাৎক্ষণিকভাবে ডিসিশন বা ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গা থেকে তাহলে আমাদের মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টাদের তাহলে ভূমিকা আসলে কি হলো? সেই ক্ষেত্রে কি জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল সেটি ব্যাহত হচ্ছে কিনা, এটা অনেক বড় প্রশ্নের সম্মুখীন রাখে। আর সর্বোচ্চ পর্যায়ে যে এদের উপর যে অ্যাটাকটা হলো, সেটার কারণে সাধারণ জনগণের মধ্যে যে ভীতি সৃষ্টি হচ্ছে, বা দেশে যে আওয়ামী লীগের অবস্থান বা ছাত্রলীগের অবস্থান থেকে তারা এখন একটি স্ট্রং অবস্থান ধারণ করে রেখেছে, সেটি একটি নির্দিষ্ট স্থান হোক বা কোনো একটি অন্য কোনো অবস্থানে হোক, যেটি হোক, এইটা দিয়ে কিন্তু আমাদের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে কিন্তু নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। আপনি যে স্পিরিটের কথা বলছেন, কিংবা গণঅভ্যুত্থানের সময় আপনারা যারা একসাথে লড়াই করেছেন, তাদের মধ্যে তো একজন আছেন আসলে আমাদের উপদেষ্টা। আপনি নিশ্চয়ই দেখেছেন, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবিও পোস্ট করেছেন। তিনি নিজে আসলে পুলিশ কন্ট্রোল রুমে বসে থেকে তদারকি করছেন। তারপরেও আসলে এই ঘটনাগুলো ঘটেছে, সেটি কি আপনারা তাহলে কিভাবে দেখেন? এটার জন্য আমি স্পষ্টভাবে বলতে পারি, আমাদের পুলিশ সংস্কার কমিশনের খুব বেশি অত্যাধিকভাবে জরুরি, এবং এটার আমরা দেখেছি এতগুলো সংস্কার কমিশন হয়েছে, রিপোর্ট আসছে, কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন এখন পর্যন্ত হয় নাই। পুলিশের আমি থানাগুলোকে বলবো এখন পর্যন্ত কোনোটা ফাংশনাল না। একটা থানায় দৌড়ে আমাদের এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ওসি থেকে শুরু করে ডিসি প্রতিনিয়ত এখান থেকে ওখানে বদলি হচ্ছে, কিন্তু থানার যে অবস্থান যেটা ছিল 5ই আগস্টের পরে, যেভাবে এটার পরিবর্তন বা যেভাবে এটার অ্যাকশনে যাওয়ার কথা ছিল, সেটা কোনো ধরনের আমরা কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না।
আজকে 1 জুলাই থেকে আরেক জুলাই আসার পরও যদি এই অবস্থাটা হয় তাহলে আমার বুঝতে হবে যে আমাদের মন্ত্রণালয়গুলো সেই অর্থে ফাংশনাল হচ্ছে না। কিন্তু আপনারা যখন আসলে একসাথে কাজ করেছেন আপনারা নিশ্চয়ই নতুন বাংলাদেশ পেয়েছেন। আমি শুরুতে আপনাকে যেটি বলছিলাম যে 1 জুলাই থেকে আজকে আমরা আরেকটি জুলাইতে দাঁড়িয়ে আছি, ঠিক 1 বছরের ফারাকে, এবং এই অন্তর্বর্তী সরকার আসলে এই 10 মাসে কি করেছে সেটা নিয়েও তো অনেক আলোচনা সমালোচনা আছে। আপনি নিশ্চয়ই জানেন নাহিদ ইসলাম তিনি বলেছেন এনসিপি আবারও গোপালগঞ্জে যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। রাজনৈতিক দলগুলো, পুরনো রাজনৈতিক দলগুলো যখন বলার চেষ্টা করছে এই জায়গাগুলোতে এসে রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি সচেতন হতে হবে, বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে, তখন এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখেন? আসলে এই বক্তব্য দিয়ে আসলে খুব একটা যে সুবিধা হবে আমার কাছে সেটি মনে হয় না। এই কারণে মনে হয় না কারণ রাজনীতির জায়গা থেকে যখন আমি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিচ্ছি স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, তারা কোনো অংশে ছাড় দেবে না। এখানে সর্বোচ্চ গেলে তারা মানবিকতার খাতিরে হয়তো আমি নতুন একটি দল হিসেবে আসছি, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট সেই হিসেবে হয়তো আমাদেরকে এক ধরনের সমর্থন দিতে পারে, কিন্তু গোপালগঞ্জে আবার নতুন করে যাব, গিয়ে আমি পতাকা উড়াবো, এই বিষয়গুলো আসলে এতটা ইমোশনাল না হয়ে আমার মনে হয় একটু লজিক্যালি চিন্তা করা উচিত এই মুহূর্তে। পূর্ববর্তী সময় যে ঘাটতিটা ছিল সেটা পূরণের জন্য, অর্থাৎ আমাদের প্রশাসনিক যে ঘাটতিটা দেখা গিয়েছে সেখানে সংস্কারগুলো কেন কাজ করছে না সেই বিষয়গুলো আসলে উল্লেখ করা উচিত এবং এখানে আরও জোরদার হওয়া উচিত। পুলিশ সংস্কারের বিষয় নিয়ে এর আগে অনেকবার কথা হয়েছে, অনেক সভা সেমিনার হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো ইমপ্লিমেন্টেশন আমরা দেখি নাই। এখন পর্যন্ত একের পর এক অকারেন্স ঘটে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5 জন স্টুডেন্টকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে, সেটার এখন পর্যন্ত রিপোর্টের কি হলো, কারা ধরা পড়লো, কোন আমরা কোনো সরকারের এক ধরনের দায় আছে। সরকারের দায় যখন সবাই বলার চেষ্টা করছে সেই একই সময় কিন্তু রাজনৈতিক দলগুলোর দায় নিয়েও অনেক আলোচনা আছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই যে বারবার আমরা বলছি বা নাহিদের যে বক্তব্যটি যে ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে, মুজিববাদীদের হবে না, গোপালগঞ্জ বাংলাদেশপন্থীদের হবে, সেই জায়গাটিতে তাহলে কি গোপালগঞ্জ আসলে বাংলাদেশের বাইরে কোনো ভূখণ্ড নাকি আসলে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেটি গোপালগঞ্জে চলে না? এই প্রশ্নে একটি বিরতিতে যেতে চাই, আপনার কাছে আমি বিরতি থেকে ফির উত্তরটি নিব। জি প্রেতিশ প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জি প্রেতিশ প্রাথমিক রাজকাহন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, গোপালগঞ্জের যে ঘটনা সেটি আসলে এক ধরনের গভীর উদ্বেগ তৈরি করছে কিনা, গোপালগঞ্জে গিয়ে আসলে কোনো কিছু করা যাবে না নাকি আবার সেই ধরনের অভিযোগ আছে যে নাহিদ ইসলাম বলেছেন এনসিপি ফের গোপালগঞ্জে যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়াবে, আবার গোপালগঞ্জে গেলে আসলে আমরা যে ধরনের ঘটনা দেখছি গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোনো স্বাধীন ভূখণ্ড কিনা সেই প্রশ্ন তোলার চেষ্টা করছি। না, আমি এনসিপির বন্ধুদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, গত 17 বছর বাংলাদেশে যে অত্যাচার নিপীড়ন হয়েছে এবং বিরোধী দলকে তারা যেভাবে নিশ্চিহ্ন করা উন্মত্ততা দেখিয়েছে শেখ হাসিনা তার দোসররা, পুরো বাংলাদেশটাই তো ছিল একটা ব্যাটল ফিল্ড। 36 জুলাই সেটার একটা পরিসমাপ্তি, যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিক, রিকশাওয়ালা ভাইয়েরা সামনে থাকলো, নারীরও থাকলো, অনেক শিশু আত্মাহুতি দিয়েছে। তাইলে ফ্যাসিস্ট এর পতনের পরে পুরা বাংলাদেশটাকে যে একটা ভঙ্গুর অবস্থায় আমরা পেলাম, অর্থনীতি বলেন, শিক্ষা ব্যবস্থায় বলেন, বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, কোনটা না? আমরা তো এখন রাষ্ট্র মেরামত করব, আমরা দেশ গড়ব না। আপনাদেরকে বলেছিলাম ভাই, 71 সনে আমরা যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমি বেঁচে আসছি, যুদ্ধ শেষ হবার পরে আমরা তো যার যার পড়াশোনায় চলে গেছি বিশ্ববিদ্যালয়ে বা কলেজে। আমরা তো কেউ ক্ষমতার অংশীদারিত্ব লাভের জন্য মুক্তিযোদ্ধারা বা স্বাধীনতা সংগ্রামীরা কেউ এত লালায়িত ছিল না। কিন্তু এই প্রথমবারের মতো দেখলাম, 52তেও এটা দেখি নাই, 69তেও দেখি নাই, 90তেও দেখি নাই। অনেক আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়েছে পাকিস্তান আমল থেকে। এইবারেই প্রথম দেখলাম আমাদের যুব সমাজ তারা লেখাপড়ায় ফিরে না গিয়ে, আমার ভাই অবশ্য অন্য কথা, তিনি লেখাপড়ার মধ্যেই আছেন, আমি জিজ্ঞেস করেছি যে আপনি এখনো ছাত্র কিনা, সবাই দেখি রাজনীতিতে মোহগ্রস্ত হয়ে গেছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা ক্ষমতার অংশীদারিত্ব পাওয়ার জন্য নিজেদের মধ্যে কম্পিটিশন শুরু করেছে। ভাই, যে ঘটনাটা গোপালগঞ্জ হয়েছে, আপনাদেরও তো কিছু বক্তব্যের মধ্যে উস্কানি ছিল, অন্য জায়গায় গেছেন এত কথা তো বলেন নাই, এখানে যাওয়ার আগে কেন এত কথা বলতে হলো?
আচ্ছা, ঘটনা ঘটার পরে আপনাদের উপর হামলা হয়েছে, সেনাবাহিনী আপনাদেরকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গেছে, পুরা জাতি তো আপনাদের প্রতি সমবেদনা জানাচ্ছে। এবং ফ্যাসিস্টের দোসররা যে কর্মকাণ্ডটা করলো সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সব জায়গায়, সব দল করছে। তারা আসলে যে ঘটনাটা ঘটিয়েছে সেটি ঘটানোর কথা কি এই 10 মাস পরে বাংলাদেশে করার কথা ছিল? না না, সেটা তো আইন শৃঙ্খলা বাহিনীর অজ্ঞতাই বলেন, অযোগ্যতাই বলেন, কর্মদক্ষতার অভাবেই বলেন, সেটা হয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি ভাই, এখন আপনারা পুরা বাংলাদেশটাকে আবার ব্যাটলফিল্ডে তৈরি করবেন নাকি? সেই সম্ভাবনা আছে বলে কি না আপনারা না, মনে ওনারা করেন? যে সমস্ত বক্তব্য দিচ্ছে, ওনারা আবার যাবে ওখানে, আবার একটা গ্রামে গ্রামে জুলাই অভ্যুত্থানের পতাকা উঠবে। এই প্রশ্নটা না তো না, তরুণদের ঠিক কাছে আছে, করতে চাই আপনি আমি। এগুলো কেন বলতেছেন? আয়াতুল্লাহ বাস্তি, কি মনে হয় আপনারা যেহেতু একসাথে একটা লড়াই করেছেন, দীর্ঘ লড়াই আপনারা করেছেন, এই বক্তব্যগুলোর মধ্যে দিয়ে আবারও উস্কানি বাড়বে কিনা? আবারও আসলে বারবার রাজনৈতিক নেতারা যেটি বলার চেষ্টা করছেন, এক ধরনের ফাঁদ পাতা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেও আজকে কথা বলেছেন, সেই ফাঁদে আসলে তরুণরা পা দিতে যাচ্ছে কি? আমি শুরুতে একটা কথা বলছি যে এখানে ইমোশনের আসলে কোনো খেলা নেই। ইমোশন একটা বিপ্লব হয়েছে বা গণঅভ্যুত্থান যেটা আমরা বলি, সেই সময় ইমোশনের অনেক জায়গা ছিল, যে আমি একজনকে মারা যেতে দেখেছি, আমার চোখের সামনে গুলি হয়েছে, টিয়ারশেল হয়েছে, সেই জায়গায় ইমোশন ছিল। কিন্তু এই জায়গাগুলো অত্যন্ত সফিস্টিকেটেড জায়গা, এই জায়গাগুলোতে এইভাবে আমি গিয়ে আবার যাব, আবার গিয়ে আবার একটা কেওয়াস ক্রিয়েট করব, এই বিষয়গুলোর আসলে এখানে কোনো অবস্থান নাই। এই মুহূর্তে রিবিল্ড করার কথা আমাদের ছিল, যেই ভঙ্গুর অবস্থান ছিল সেটাকে আমরা ভেঙে চুরে আবার নতুন করে আমরা রিবিল্ড করবো, সেটার কথা ছিল। তো এই মুহূর্তে এই বক্তব্য দেওয়াটা আমার কাছে মনে হয় অবিবেচকের কাজ। আর দ্বিতীয়ত হচ্ছে, তরুণদের সাড়া সবসময় থাকবে, বারবার একই জায়গায় যাব, গিয়ে বাঘের আঁচড় খেয়ে আমি আবার ফিরে আসব। তরুণরা বারবার হাঁটতে পছন্দ করবে না কখনোই। প্রত্যেকবার নাহিদ ইসলাম, আপনার এই কথা থেকে যুক্ত করি। নাহিদ ইসলাম যেটি বলেছেন যে 24 ঘন্টার মধ্যে যদি এই ঘটনার বিচার না হয় তাহলে আবারও মার্চ টু গোপালগঞ্জ হবে, এবং সেক্ষেত্রে সবাইকে তিনি গোপালগঞ্জ যাওয়ার আহ্বান জানিয়েছেন। সেক্ষেত্রে কি আপনারা একসাথে কাজ করছেন? না, 24 ঘন্টার মধ্যে এই ঘটনা না হলে মার্চ টু গোপালগঞ্জ কেন? মার্চ টু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবে, তো মার্চ টু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জায়গায় ব্যর্থ হয়েছে। তাদের পুলিশ বাহিনী কি করছে এতদিন পর্যন্ত? সংস্কারে কি কি কাজটা করতে পেরেছে তারা? আমি খালি সারাদিন 500 টাকা কাউকে দিচ্ছি, 1000 টাকা করে দিচ্ছি, দিয়ে আমি উপদেষ্টা হয়ে আমি মানুষের রাজপথে নেমে আমি কিছু মিডিয়াতে আমি কিছু হাইপ ক্রিয়েট করছি, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ ছিল না। আমার যদি এইটা নিয়ে কোনো কাজ করতেই হয় তাহলে আমার সবার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বলতে হবে যে আপনার পুলিশ সংস্কার করেন, করে তারপর ওই অবস্থানটা এখানে সৃষ্টি করেন, দেন আমি গোপালগঞ্জে যাব, এমন একটা উৎসবমুখর পরিবেশে যাব যেখানে গিয়ে সত্যিকার অর্থে আমি আমার গণ অভ্যুত্থানের বিষয়টাকে আমি তুলে ধরতে পারবো। সেটি না করে আমি আবার নতুন করে উস্কে দিচ্ছি, এটা সম্পূর্ণ অবিবেচকের কাজ। এবং আমার মনে হচ্ছে যে এটা কোনো একটা ফাঁদে তারা হয়তো পা দিতে যাচ্ছে। তরুণদের এই অবস্থানটাকে, এই ইমোশনটাকে সত্যিকার অর্থে একটা রিজার্ভ ইমোশনে রাখতে দিন। আদারওয়াইজ এটা একটা সময় গিয়ে মিথ্যাবাদী রাখালের মতো বারবার একই জিনিস ঘটবে, এবং একটা সময় গিয়ে সত্যি সত্যি আমরা একটা বদনজরে পড়ব। এই যে মিথ্যাবাদী রাখালের উদাহরণ আপনি দিলেন, শেখ রবিউল আলম, এই মুহূর্তে আমরা নিশ্চয়ই সবাই জানি আওয়ামী লীগ কোনোভাবেই রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, আগামীবারেও তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবেন কিনা সেটি নিয়েও তারা সন্দিহান। তবুও আসলে গোপালগঞ্জে তারা যে তাদের সন্ত্রাসী আধিপত্য অব্যাহত রেখেছে, সেটি আসলে কিসের ইঙ্গিতে? অনেকে বলছেন যে দিল্লিতে বসে শেখ হাসিনার টেলি উস্কানি কাজে দিচ্ছে, কিংবা আসলে নানান ধরনের সংস্থাগুলোর উস্কানি এক ধরনের কাজে দিচ্ছে, সেটি কি? না, আমরা আসলে গোপালগঞ্জের পরিস্থিতিটাকে বেশি জাতীয় গুরুত্ব দিচ্ছি যতটা না জাতীয় গুরুত্ব পায়। গোপালগঞ্জে ফ্যাসিবাদী দোসররা আছে, সেটা নিয়ন্ত্রণ করবার জন্য বা তাদের আইনের আওতায় আনার জন্য তো রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাষ্ট্রের প্রচলিত আইন আছে, সেটাই যথেষ্ট। এখন মুজিববাদ মুর্দাবাদ সারা দেশে যদি সেটা হয়ে যায় তাহলে গোপালগঞ্জ হতে আর বাকি থাকে কিনা? আর গোপালগঞ্জে যদি দু একজন ওই মুজিববাদের দর্শন নীরবে নিবৃত্ত ধারণ করে, তাতে কি রাষ্ট্রের বড় ক্ষতি হয়ে যায় কিনা? সেটাও তো একটা প্রশ্ন। নাহিদ ইসলামরা পথসভা করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোনো জায়গায় কি বলেছেন তাদের দলের আগামী দিনের রাষ্ট্র দর্শনটা কি, সেটি নিয়ে তো তারা কোনো কথা বলছেন না। বলছেন এবং ধরেন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কি করতে চান, এই নতুন দলের দেশের জন্য জনগণের জন্য করণীয় কি, তাদের ম্যানিফেস্টোতে কি কি প্রাধান্য পাবে, জন আকাঙ্ক্ষা তারা ধারণ কিভাবে করছেন, কোনো কথা আছে? নাই। আছে কি? দেখবেন যে বক্তৃতার মধ্যে প্রতিহিংসা আছে, অন্য দলকে বিতর্কিত করা, ভৎসনা করার সব বাক্য আছে। আবার জাতীয় নেতাদের চরিত্র হরণ বলেন, কুৎসা বলেন, মিথ্যা তথ্য দিয়ে ইত্যাদি ইত্যাদি বিষয়ে তাদের কিন্তু বক্তৃতা আছে। আরও কি আছে? একটা জাতীয় অর্জন গণঅভ্যুত্থান, সেটাকে নিজের দলের কর্তৃত্ব এবং নিজেদের একমাত্র অর্জন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা রয়েছে। তো আপনি রাজনীতি যদি এইটা বোঝেন আর রাজনীতি যদি কথা সর্বস্ব মনে করেন, বক্তৃতা সর্বস্ব, তখন তো সমস্যা।
রাজনীতি কিন্তু বক্তৃতা বা কথা সর্বস্ব না, কর্ম সর্বস্ব। সেখানে আপনাকে মনোযোগী হতে হবে। সেখানে কিন্তু আপনি মনোযোগী, আপনি বলছি আবারও, থাকছেন না। যেমন নিবন্ধন আপনার হলো না, 43,000 পৃষ্ঠা নিয়ে আপনি এটা পিক আপ নিয়ে গিয়েছেন। মনে হলো যে বাংলাদেশের সব সমস্যার সব কিছু নিয়ে আপনারা হাজির। নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে কয়েকটি শর্ত মাত্র লাগে, যা থেকে বিভ্রান্তি করার জন্য 43,000 পৃষ্ঠা নিয়ে গেলেন, কিন্তু সেই নিবন্ধনের ন্যূনতম শর্ত পূরণ হলো না। এখন রাজনীতি, নিবন্ধন, মূলনীতি, ঘোষণাপত্র, গঠনতন্ত্র একটি দলের যা থাকে সেটি না বুঝে যখন আপনি রাজনীতি করতে যাইবেন, তখন তো বিশৃঙ্খলা কোনো কোনো ভাবক্ষেত্রে হবে। কি সুন্দর সস্তা কথা বলছেন, ওনাদের অর্জন আছে। কি অর্জন? ওনারা প্রথম গিয়ে গোপালগঞ্জে নাকি নেমেছেন, এটাই নাকি একটা অর্জন। তো এভাবে একটা জেলাকে যখন আপনি দেখবেন, তখন তো ধরেন কিছু মানুষ ক্ষুব্ধ হবে, কিছু মানুষের প্রত্যাশা অপূরণ হবে। আচ্ছা, যেমন ধরেন আমাদের দল এই পর্যন্ত 5 থেকে 6টি প্রোগ্রাম করেছে গোপালগঞ্জে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে, লক্ষাধিক মানুষ হয়েছে একটা প্রোগ্রামে। কই সেখানে রাজনৈতিক মেসেজ ছিল, সেখানে রাজনৈতিক কর্মসূচি ছিল। আমাদের চমৎকারই বলেছেন আয়াতুল্লাহ সাহেব যে আপনি যখন যাচ্ছেন তখন একটা অঞ্চলকে বিশেষভাবে আক্রমণ করে, যেখানে কোনো রাজনৈতিক মেসেজ নাই, সেভাবে আপনি গিয়ে যদি একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করেন, তখন হয় কি জাতি ক্ষতিগ্রস্ত হয়। এই জায়গায় এনসিপির যারা নেতারা আছেন তাদেরকে আরো বুঝতে হবে, তাদের রাজনৈতিক দর্শন এবং করণীয় আগে নির্ধারণ করতে হবে। আবার অন্যান্য রাজনৈতিক দল, যদি আমি জামায়াত ইসলামের কথা বলি, জামায়াতের আমির বলেছেন এটি একটি আসলে অশনি সংকেত, এবং তিনি এটিও বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে। একই সাথে এনসিপি নেতারা গোপালগঞ্জের এই ঘটনার মধ্য দিয়ে বলেছেন একটি জেলার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার কিভাবে নির্বাচন করবে। তার মানে আসলে কি কোনো না কোনোভাবে একটি প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে, যাতে করে নির্বাচনটিকে আরো পিছিয়ে দেওয়া যায়। সেই ষড়যন্ত্রের সামনে সত্যি হতে যাচ্ছে। আমি এই উত্তরটিও নিব। আরেকটি বিরতির সময় হয়েছে। জি25 আমি তো রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 তো রাজকাহন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কি মনে করছেন আসলে এই যে বক্তব্য আসছে পাল্টাপাল্টি? নাহিদ ইসলাম বলেছেন যে গোপালগঞ্জে যে ঘটনা, একটি জেলায় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার কিভাবে নির্বাচন করবে। জামায়াতের আমির বা জামায়াত ইসলাম এই ঘটনাকে অশনি সংকেত হিসেবে দেখছেন। এবং এর আগের যদি আমি একটি ঘটনা, কিছুদিন আগে পাটগ্রাম থানায় বিএনপি কর্মীদের হামলা এবং আসামিকে মুক্ত করে নিয়ে যাওয়ার যে ঘটনা ছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের আমির বলেছিলেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে। তার মানে কি আসলে কোনো না কোনো প্রেক্ষাপটে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার? না, আমি তো সেই কথাই বলতে চাচ্ছিলাম, যে রাজনৈতিক দলের নাম উল্লেখ করলেন তাদের বক্তব্য আর আমার এনসিপির বন্ধুদের বক্তব্য বা আরও 2-1টা সংগঠন আছে, এরা তো একই সুরে কথা বলতেছে। আমরা বলছি দ্রুততম সময়ে নির্বাচন দেন, দ্রুততম সময়ে সংস্কার শেষ করেন, দ্রুততম সময়ে জুলাই সনদপত্র দেন। সেগুলোর দিকে মনোযোগী না হয়ে তারা এখন সারা দেশে কিভাবে বিভিন্ন ইস্যু নিয়ে একটা হট্টগোল বাজাইতে চায়। আরে এখানে মিটফোর্ড হাসপাতালের সামনে একটি ঘটনা ঘটছে, অগ্রহণযোগ্য ঘটনা, সেটাকে নিয়ে রাজনীতির মধ্যে নিয়ে এসে সেখানে এনসিপি, জামাত সবাই একবারে ঝাঁপ দিয়ে পড়েছে যে এটার জন্য দায়ী পুরা বিএনপি। যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটবে, ঘুরে ফিরে আসা বিএনপির উপর তারা দায় চাপাচ্ছে। আমি তো অবাক হব না যে গোপালগঞ্জের ঘটনা কয়েকদিন পরে বলবে যে এখানেও বিএনপির উস্কানি আছে। তার মানে কি? তার মানে তারা টার্গেটেড হইয়ে যাতে নির্বাচনটা স্বল্প সময়ের মধ্যে না হয়, এবং অনেক দল আছে তারা কোনো নির্বাচনেই চায় না, কারণ নির্বাচন না করে যদি ক্ষমতার অংশীদারিত্ব পাওয়া যায়, বিভিন্নভাবে সরকারের সাথে ধ্যান দরবার করা যায়, তাহলে নির্বাচন করার দরকার। ক্ষমতার অংশীদারি বলছেন, বা আমি যদি ধরেই নেই যে এনসিপি বা নতুন রাজনৈতিক দল, তাদেরকেই তো আসলে কালকে এই হামলার শিকার হতে হলো। না না, সেটা তো বলাই হইল যে তোমরা এখন কেন গোপালগঞ্জে যাচ্ছ এবং মার্চ টু গোপালগঞ্জ করছো কেন? তুমি পদযাত্রা করছো, অন্যান্য জেলায় যেভাবে করেছো সেভাবে করতা। তুমি তো অ্যানাউন্সমেন্ট দিয়েই ওখানে যাচ্ছ, মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রে যাচ্ছ এবং ওখানে একটা রণক্ষেত্র হবে। এখন যদি আমি বলি যে এটা পূর্ব পরিকল্পিত, এবং যারা বলতেছে যে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, মুজিববাদী
কি এটা বলে কবর সংবিধান, দেওয়ার পর্যন্ত, হ্যাঁ, 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা সংবিধান পেলাম, এটা হয়ে গেল মুজিববাদী সংবিধান। এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, এখানে গণভোট হতে হবে। তার মানে কোথাও না কোথাও নির্বাচন না না, পেছনে ওরা ষড়যন্ত্র এমন আপনারা সব দেখছেন। বক্তব্য নিয়ে আসছে। বাংলাদেশে আমরা যে গণতন্ত্রের লড়াইটা করলাম এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করব এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সেখানে আমরা এগুলোকে পুনর্গঠন করব, সেই জায়গায় আমরা নাই। তার মানে আমরা আসলে পিছিয়ে যাচ্ছি কিনা? আয়াতুল্লাহ না না, মিস্তি পিছানোর চেষ্টা করা হচ্ছে, আলটিমেটলি পারবে না। ষড়যন্ত্র আছে হ্যাঁ, কোথাও না এবং কোথাও, জি। এখানে আমি বলবো যে সরকারের মদত ছাড়া এই যে কয়েকটি রাজনৈতিক দল বা এনসিপি যেসব কথাবার্তা বলছে, আমি তো এগুলোর মধ্যে মিল দেখতে পাচ্ছি। আয়াতুল্লাহ, সরকারের আপনারাও কোনো কি কোনো আসলে- দায়িত্ববান ব্যক্তিরা যেমন বলে যে আমাদের অনেক সময় লাগবে, এই যে জি, অর্থাৎ কেন আসলে সরকারের এই সময় ক্ষেপণ? আয়াতুল্লাহ, আপনারাও কি আসলে একমত কিনা, বা আসলে যে স্পিরিট, যে গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য আপনারা আন্দোলন করেছেন, সেখানে যেতে আমাদের আরো দেরি হচ্ছে বলে মনে করছেন কিনা? এবং আমি একটু বলতে চাই, যে নির্বাচন নিয়ে আসলে আমরা এত শঙ্কা এখন দেখতে পাচ্ছি, সেই নির্বাচনেও কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বড় একটি ভূমিকা রাখতে হবে। আসিফ মাহমুদ বলেছেন গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে, আবার যদিও তাদের সাথে সখ্যতা আছে যেই নেতা নাহিদ ইসলাম, তিনি বলেছেন, বা সার্জিস আলম বলেছেন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গতকালকের এই ঘটনায় নাটক দেখেছে, দূরত্ব বাড়ছে, মানে সবকিছু নিয়ে আসলে এক ধরনের শঙ্কাও বাড়ছে কিনা আমাদের? এই যে স্ববিরোধী বক্তব্যগুলোর মাধ্যমে মূলত এতটুকু প্রমাণিত, সেটা হচ্ছে যে তাদের টোটালি কোনো ডিসিশন ছাড়াই, প্রপার প্ল্যান ছাড়াই তারা এখানে একটা গিয়ে একটা ঝামেলা লাগিয়ে আসছে, এবং এখন এটার জন্য একজন আরেকজনের এগেন্সটে স্ববিরোধী বক্তব্য দিচ্ছে। যত যাই বলে যে গভর্নমেন্টের সাথে আমাদের সম্পর্ক নাই বা এটা নাই, কিন্তু আমাদের দুজন ছাত্র প্রতিনিধি এখানে আছে যাদের সাথে আমার পূর্ববর্তী রাজনৈতিক পথ চলা বা আমাদের সাথে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করছিল এবং একই সাথে সহযোদ্ধা হিসেবে যারা ছিল। এই জায়গা থেকে মূলত এই বিষয়গুলো, যেমন আমাদের নির্বাচন যেমন অত্যাধিক জরুরি, তেমনি এটাও জরুরি, সংস্কারটাও জরুরি। কিন্তু সংস্কার আসলে একটা চলমান প্রক্রিয়া, কিন্তু এই চলমান প্রক্রিয়া বেসিক যে সংস্কারের কথা আমরা বারবার বলছি, যে এই বিষয়গুলোকে আমরা অতি দ্রুত আমরা ইমপ্লিমেন্টেশন করে তারপর আমরা নির্বাচনের দিকে আগাই, কিন্তু সেই সংস্কার ব্যাহত হচ্ছে বারবার এই ধরনের কিছু করিতকর্ম ডিসিশনের কারণে। মূলত এটার জন্য আসলে আমি একমত বা দ্বিমতের কথা যাওয়ার আগে আমি এতটুকু বলে নিব, সেটি হচ্ছে যে এনসিপির এখন বর্তমানে সর্বাধিক ফোকাস হওয়া দরকার, যেটা নিজেদের দল গোছানো, এই যে আরেকটা দলের আগে স্নেজিং করে বেড়ানো বা অমুক কি করেছে এই ধরনের সমালোচনামূলক বাদ দিয়ে নিজেদেরকে অর্গানাইজ করা এবং নিজেদের জায়গা থেকে সর্বাধিক পর্যায়ে জনগণের কাছে নিজেদের মেসেজটা ক্লিয়ার করা, যে অ্যাকচুয়ালি আমরা কী করতে যাচ্ছি, কী ধরনের রাজনীতি আমরা করবো, এটা কি ডানপন্থী, বামপন্থী নাকি মধ্যমপন্থা, কীরকম করতে যাচ্ছি সেটা। কিন্তু সেই জায়গায় বারবার যদি আমি এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসি, অমুকের এগেনস্টে এই ধরনের একটা ন্যারেটিভ ক্রিয়েট করা বা দাঁড়ানো, সেটা আসলে জনগণ একটা সময় গিয়ে এটাকে আসলে প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত সেটি হচ্ছে যে আসিফের কথা বলি বা যেভাবেই বলি, আসলে গভর্নমেন্টের পর্যায় থেকে কখনো মাঠ পর্যায়ে উভয়ে পর্যালোচনা করাটা খুব একটা ইজি না, এটা সে বললেও হবে না বিষয়টা। এই জায়গা থেকে আমি যে জিনিসটা পার্টিসিপেন্ট অবজারভেশন হিসেবে যেখান থেকে দেখতে পারবো, সেখানে আমি উপরে একটা চেয়ারে বসে এই জিনিসটা আমার পক্ষে ওভাবে দেখা সম্ভব হবে না। কাজে এটা একদম স্পষ্টত যে পুলিশ সংস্কারের বিষয় যেটা বললো, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গা থেকে যে একেবারে তার স্ট্রং একটা অবস্থানে থাকতে হবে, এভাবে আমি সারাদিন এসে একটা মানে হাস্যরসাত্মক বক্তব্য দিয়ে আমি জনগণকে মাতিয়ে রাখলাম, জনগণ আমাকে ফেসবুকে নিয়ে পোস্ট করলো, আমাদের খুব ভালো একজন ব্যক্তি আছে। এই সেম সিচুয়েশন 16 বছর শেখ হাসিনা শাসন আমলে তার রাষ্ট্রপতিকে দেখিয়ে গিয়েছে, একটা গোপাল ভাঁড়ের মতো একটা আচরণ করে সে দেখিয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো আমরা এখন আসলে কখনোই আমরা আসলে কল্পনা করতে পারি না। তো এই জিনিসগুলোকে যদি অনতিবিলম্বে যদি এই বিষয়গুলোকে সংস্কার না করা হয় বা বিষয়গুলোকে আমলে না নেওয়া হয়, তাহলে আসলে সামনের পরিস্থিতি আসলে সত্যিকার অর্থে খারাপ হবে। জি, শেখ রবিউল আলম, এই যে গোপালগঞ্জের ঘটনা, সেটি নিশ্চয়ই আমাদেরকে এক ধরনের জেগে ওঠার ডাক দিয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ঘাটতির কারণে যদি কোনো কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে দায়ভার একমাত্রই কি শুধু সরকারকে আমরা দিতে পারি, নাকি আসলে আরেকটু জানতে চাই, যে ঘটনার কথা আমরা বলছি কিংবা যে পরিস্থিতির কথা আমরা বলছি, সেই পরিস্থিতিতে নির্বাচন পেছানোর যে একটি পরিকল্পনার এক ধরনের সক্রিয় অংশ আসলে আমরা হতে দেখছি কাউকে না কাউকে। না, সেই প্রক্রিয়া যদি থাকে, সেই ষড়যন্ত্র কিছুটা আছে জনগণ মনে করে, এবং জনগণ তা প্রতিহত করবে। আর দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে, কোনো সন্দেহ নেই। আর অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ পুষ্ট কোনো রাজনৈতিক দল যারা বালখিল্যতার পরিচয় দিচ্ছে, তাদেরকেও নিতে হবে। যে জাতি রুখে দাঁড়াতে জানে, সে জাতি যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে, আর যারা নতুন রাজনৈতিক দল করেই যে কোনো মূল্য ক্ষমতায় থাকার অংশ হিসাবে গণরায়কে বা জনগণের রায়কে উপেক্ষা করতে চায়, তাদের বিরুদ্ধেও জনগণ ব্যবস্থা নিতে জানে। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি তাই দাম্ভিকতা, কূটোক্তি, ভৎসনা,
প্রতিহিংসা বা দল গঠন করে যে কোনো মূল্যে ক্ষমতায় অংশ হওয়ার চেষ্টা, এটা কি নতুন বন্দোবস্ত? নিশ্চয়ই জনগণ তা মনে করে না। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার 10 মাস অতিবাহিত করেছে। তার শাসনের মধ্যে কি কোনো সংস্কার পেয়েছেন, কোনো নতুনত্ব পেয়েছেন? না আইন শৃঙ্খলায়, না রাষ্ট্র ব্যবস্থাপনার অন্যান্য অঙ্গে, না অর্থনীতিতে পাননি। কিন্তু সেই জরাজীর্ণ অবস্থার মধ্যেই আছে। আবার তারাই প্রতিদিন বসে মাসের পর মাস সংস্কারের বিষয়ে সবক দিচ্ছেন, নীতি কথা বলছেন। কিন্তু যে সবক তিনি দিচ্ছেন তার শাসনের মধ্যে বা তার রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে তার লেশমাত্র নেই। তো এটা যদি হয় তাহলে জনগণ নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলবে, জনগণ ফুঁসে উঠবে এবং অনৈক্য তৈরি হবে, অনাস্থা তৈরি হবে, যেটা কাম্য হবে না। আমি একটু ছোট করে আপনার কাছে জানতে চাই, তার মানে আসলে গোপালগঞ্জের এই ঘটনা রাজনীতির জন্য আসলে কি বার্তা দিল? আমি আপনাকে একটা কথা বলি যে আমাদেরকে জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে ছোটোখাটো ভুল ভ্রান্তি যেগুলি আছে, দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশ এবং জাতির স্বার্থকে প্রাধান্য দিতে হবে, জনগণের ক্ষমতায়নের দিকে নজর দিতে হবে। যেমন আমি আপনি একটা কথা বলি, ধরেন মুক্তিযুদ্ধ সময়ে আওয়ামী লীগ একটা রাজনৈতিক যুদ্ধ করছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই রাজনৈতিক যুদ্ধটা জনযুদ্ধে পরিণত হলো, সশস্ত্র সংগ্রামে পরিণত হলো, আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। বিএনপি কিন্তু বলেনি যে মুক্তিযুদ্ধ তাদের অবদান। আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধকে তাদের অবদান হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। বিএনপি এটাকে দেখেছে জাতির অর্জন। এবারও ধরেন 24-এর গণঅভ্যুত্থান, আমরা 17 বছর ধরে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শেষ মুহূর্তে ছাত্র জনতা, সব শ্রেণী পেশার মানুষ এসে সেই গণঅভ্যুত্থান সফল করেছে। আমরাও বলছি এটা জাতির অর্জন। কিন্তু এনসিপি দেখেন, তারা এটা ব্যক্তিগত অর্জন হিসাবে আওয়ামী লীগের মতো আবার রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে। যখন আপনি এই ধরনের দ্বিচারিতা করবেন এবং জাতির অর্জনকে নিজের অর্জন হিসাবে রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করতে চাইবেন, তখনই অনৈক্য তৈরি হবে, তখনই বিভাজন তৈরি হবে এবং সেই বিভাজনের সুযোগ নেবে পতিত স্বৈরশক্তি। আপনারা কি তাহলে মনে করছেন দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করতে চাওয়া যে প্রত্যয় আসলে প্রধান উপদেষ্টা বলেছেন, সেটি এখন পরীক্ষার মুখোমুখি? না, আমি এখনো তা মনে করছি না প্রধান উপদেষ্টা সক্ষম হবেন। সফল আমাদের হতেই হবে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। একটা কথা খালি বলি, নির্বাচনকে তারাই ভয় পায় যারা জনরায়ের উপর আস্থা রাখে না, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে না, শুধুমাত্র দল করেই ক্ষমতার অংশ হতে চায় এবং দলীয় সুবিধাকে যাদের প্রাধান্য দেয় তারাই নির্বাচন প্রলং করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন প্রলং করাকে সমর্থন করবে। ধন্যবাদ শেখ রবিউল আলম, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আয়াতুল্লাহ ভেস্তি আজকে আমাদেরকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাতিনিধিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।